দেখো, আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশনটা ছিল ফেজ রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। আমাদের আজকে যে পার্টটা আমাদের সিম্পল হারমোনিক মোশনের পার্টের মধ্যে বাকি রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ টাইম পিরিয়ড অফ এ ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিমটা আমরা আগে ফার্স্টে স্টার্ট করছি। তাহলে আমরা আজকে যেটা থেকে স্টার্ট করছি দ্যাট ইজ আওয়ার ক্যান্টিলিভার বিম। এই ক্যালকুলেশনটা কমপ্লিট করেই আমরা চলে যাব চ্যাপ্টারের সেকেন্ড পার্টটাতে, যেখানে আমরা ওয়েভ মোশন নিয়ে ডিসকাস করব। ওয়েভ কিভাবে মিডিয়ামের মধ্যে প্রোপাগেট করে, ওয়েভের প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্তগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্টে হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। ক্যান্টিলিভার বিমের আমরা আগে একটা ডায়াগ্রামকে কনসিডার করি ফার্স্টে। এই রকম ডায়াগ্রাম তোমরা দেখেছো কখনো? একটা এরকম তোমার ধরো একটা স্ট্রাকচার, যেটা একটা তোমার একটা যে কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট, যেটা একটা এন্ড থাকে ফিক্সড, মানে রিজিডলি সাপোর্টেড থাকে একটা এন্ড, আর আরেকটা এন্ড থাকে ফ্রি। যদি কিন্তু অ্যালং দ্য লেন্থ অফ দি স্ট্রাকচার আমরা কিন্তু কোনো রকম সাপোর্ট কিন্তু দেখো প্রোভাইড করিনি। এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের তোমরা অ্যাপ্লিকেশান যদি জানতে চাও তাহলে পরে দেখবে যে সমস্ত কনস্ট্রাকশান আছে আমাদের বিভিন্ন বাড়ি চারধারে, দেখবে গ্রাউন্ড ফ্লোরের থেকে যখন আমরা ফার্স্ট ফ্লোরে যাই তখন আমাদের ক্ষেত্রে কি দেখা যায়, ফার্স্ট ফ্লোরের দেখবে কিছুটা এক্সটেন্ডেড পার্ট থাকে। অনেক বাড়িতেই দেখবে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর একটু এক্সটেনশান করা থাকে গ্রাউন্ড ফ্লোরের রেসপেক্টে। এই যে এক্সটেন্ডেড পার্টটা থাকে, সেই এক্সটেন্ডেড পার্টের কিন্তু কোনো কলাম সাপোর্ট থাকে না গ্রাউন্ড থেকে। সেখানে পুরো স্ট্রাকচারটা বিম স্ট্রাকচারের উপরে পুরো লোডটা সাপোর্টেড থাকে। সেইখানে এই ক্যান্টিলিভার বিম আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। তো ক্যান্টিলিভার বিমকে আমরা কি বলতে পারি, যে এটা একটা স্ট্রাকচারাল এলিমেন্ট যার একটা এন্ড সাপোর্টেড রয়েছে, একটা এন্ড ফ্রি রয়েছে, আর অ্যালং দ্য লেন্থ অফ দ্যাট স্ট্রাকচার দেয়ার ইজ নো অ্যাডিশনাল সাপোর্ট। কোনো অ্যাডিশনাল সাপোর্ট আমাদের এখানে নেই। তাহলে আমাকে যদি ক্যান্টিলিভার বিমকে ডিফাইন করতে বলে তাহলে আমি কি বলবো? আমি ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি: এ ক্যান্টিলিভার বিম ইজ এ স্ট্রাকচারাল এলিমেন্ট which is supported at one end and free at the other without any additional support। এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভারের সিম্পল ডেফিনেশন। এবারে ক্যান্টিলিভারের তাহলে পরে একটা ক্যান্টিলিভার বিমের যদি আমাকে বলা হয় মেন প্রপার্টিস কি কি আছে, তাহলে প্রপার্টিস নাম্বার 1 হচ্ছে সাপোর্ট কন্ডিশন। সাপোর্টটা কিভাবে রয়েছে? সাপোর্টটা রয়েছে অ্যাট ওয়ান এন্ড। এই যে ফিক্সড এন্ড যেটা অ্যারো দিয়ে দেখো মার্ক করা রয়েছে, এই ফিক্সড এন্ডটাকে একটা সাপোর্ট স্ট্রাকচারের সাথে রিজিডলি ফিক্স করে দেওয়া হয়, যাতে করে এই টোটাল ক্যান্টিলিভার বিম স্টেবিলিটি পায়, আর এই এন্ডে কোনো রকম যেন ট্রান্সলেশনাল অর রোটেশনাল মোশন যেন জেনারেটেড না হতে পারে। তাই জন্য আমরা যে এন্ডটা ক্যান্টিলিভার বিমের সাপোর্টেড থাকবে সেই এন্ডটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড এন্ড। সেটাকে একটা সাপোর্ট স্ট্রাকচারের সাথে রিজিডলি ফিক্স করে দেওয়া হয় টু প্রোভাইড স্টেবিলিটি and to prevent any kind of translational motion or rotational motion at this supported end or at this fixed end। এটা হলো নাম্বার 1 সাপোর্ট কন্ডিশন। এবার বিমের অপোজিট সাইডটা আদার এন্ডটা হচ্ছে ফ্রি। এইটার সাথে কোনো রকম কিছু অ্যাটাচমেন্ট থাকবে না। আমরা যখন এই এন্ডের উপর লোড অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করব, আমরা দেখব এই এন্ডটা ডিসপ্লেসড হবে বা ডিপ্রেসড হবে, বা যদি আমি নিচ থেকে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে উপরের দিকে কনকেভ মতো ফর্মে উপরের দিকে উঠবে। তার মানে এই এন্ডে ফ্রিলি ডিফরমেশন হবে,
আমরা অ্যালাউ করব দিস এন্ড টু ডিফর্ম আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স। এবার এই যে এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সটা কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারো? এক্সটার্নালি এর উপর একটা লোড অ্যাপ্লাই করতে পারো, সেখানে ফোর্স হতে পারে, মোমেন্ট হতে পারে। যখন তুমি এখানে ফ্রি হ্যান্ডে অ্যাপ্লাই করবে তখন সেই লোডের দুটো কন্ডিশন হয়, লোডটা স্ট্যাটিক হতে পারে, লোডটা ডায়নামিক হতে পারে। এর জন্য এই বিমের মধ্যে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স তৈরি হবে অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স এগুলো ইন ডিটেলে তোমাদের পড়ানো আইদার হয়ে গেছে বা নতুবা হবে, দেখবে। এবং এই রিলেটেড তোমাদের অনেক কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে, এই বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশান, শিয়ার ফোর্স ক্যালকুলেশান। তাহলে বেসিক লজিকটা হচ্ছে, ফ্রি এন্ডে আমি যেই মোমেন্টে লোড অ্যাপ্লাই করব সেই লোডটা স্ট্যাটিক হতে পারে, ডায়নামিক হতে পারে। এর জন্য এই অ্যালং দ্য লেন্থ অফ দ্য ক্যান্টিলিভার বিম বেন্ডিং মোমেন্ট ইনডিউসড হবে এবং শিয়ার ফোর্স অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম অ্যাক্ট করবে। এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডিফরমেশনটা কীরকমভাবে হবে? আমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করব কিভাবে ডিফরমেশনটা হয়, তাহলে ডিফরমেশনটা জানার জন্য আমাদের সেকেন্ড একটা ফিগারকে কনসিডার করতে হবে, যে ফিগারের মধ্যে আমি দেখতে পাবো যে লোড অ্যাপ্লাই করা হয়েছে। এই ফিগারটাকে সবাই দেখো, ভালো করে ফলো করো। এখানে আমরা লোডটা কোথায় দিয়েছি? এই ফ্রি এন্ডে। এই যে ফ্রি এন্ডটা ছিল সেই ফ্রি এন্ডের উপর লোড অ্যাপ্লাই করেছি। যেই মোমেন্টে ফ্রি এন্ডের উপর লোড অ্যাপ্লাই করা হচ্ছে, দ্য ক্যান্টিলিভার বিম উইল আন্ডারগো বেন্ডিং ডিফরমেশন। দেখো বেন্ড করছে বিমটা। ফিক্সড এন্ডে দেখো, এই ফিক্সড এন্ডটা বেসিক্যালি একটা পিভট পয়েন্টের মতন কাজ করছে। এই পিভট পয়েন্টের মতো কাজ করে এই এন্ডটা রিজিডলি ফিক্স থাকার জন্য এই লোড অ্যাপ্লিকেশানের জন্য বিমটাকে কনকেভ শেপে দেখো বেন্ড হয়ে যেতে হচ্ছে। এবারে কতটা অ্যামাউন্ট অফ ফোর্স বা কতটা অ্যামাউন্ট অফ লোড তুমি অ্যাপ্লাই করবে, এই ক্যান্টিলিভার বিমটা তুমি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করেছো তার প্রপার্টি, এর জিওমেট্রিক স্ট্রাকচার, এই তিনটে প্যারামিটারের উপর ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন বা অ্যামাউন্ট অফ ডিপ্রেশনটা তৈরি হবে। তাহলে আমরা যখন লোড অ্যাপ্লাই করছি ফ্রি এন্ডে, তখন লোডের জন্য ক্যান্টিলিভার বিমটার মধ্যে বেন্ডিং ডিফরমেশন হবে। ফিক্সড এন্ড অ্যাক্ট করবে একটা পিভট পয়েন্টের মতন, এবং যার জন্য ক্যান্টিলিভার বিমটা কনকেভ শেপে ডিফর্মড হয়েছে। কতটা অ্যামাউন্টে ফ্রি এন্ড ডিফ্লেক্টেড হবে বা কতটা অ্যামাউন্টে ডিপ্রেসড হবে, এটা ডিপেন্ড করবে নাম্বার ওয়ান, কি অ্যামাউন্টের লোড তুমি অ্যাপ্লাই করছো, নাম্বার টু, বিমটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার প্রপার্টির উপর, নাম্বার থ্রি, বিমের জিওমেট্রিক ক্যারেক্টারিস্টিক্সের উপর। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এইবার আমি যদি এই লোডটাকে রিলিজ করে দিই তাহলে কি হবে? যেই মোমেন্টে লোড দেব ডিপ্রেসড হবে, সঙ্গে সঙ্গে এই বিমের ভিতরে রিয়াকশান ফোর্স ডেভেলপ করবে। সেখানে একটা মোমেন্টাম, এই দেখো এই ফ্রি এন্ড তোমার কি বলে ফিক্সড এন্ডে একটা মোমেন্ট জেনারেট করেছে এবং রেস্টোরিং ফোর্সটা এই স্ট্রাকচারটাকে তার অরিজিনাল পজিশানে ব্যাক করিয়ে আনতে চাইছে। তাহলে যেই মোমেন্টে আমি লোডটাকে রিমুভ করে দেব, এই ডিপ্রেসড এন্ডটা, ফ্রি এন্ডটা এর অরিজিনাল শেপের বা অরিজিনাল পজিশানে ব্যাক করে আসবে। কিন্তু আমরা কি জানি যে ওই অরিজিনাল বা তোমার ইকুইলিব্রিয়াম পজিশানে ব্যাক করে ও কখনো থেমে থাকতে পারে না, কারণ ওর মধ্যে ইনারশিয়া অফ মোশন ডেভেলপ করে। সেই ইনারশিয়া অফ মোশনের জন্য আলটিমেটলি কি হবে, এই বিমটা তখন ফ্রি এন্ডটা উপরের দিকে উঠবে। তার মানে এই এন্ডটা ভার্টিক্যালি এইভাবে একটা অসিলেশনকে প্রডিউস করবে। তাহলে সেই জিনিসটাকে আমরা যদি একটা ডায়াগ্রাম দিয়ে চিন্তা করি যে ডায়াগ্রামটা কীরকমভাবে আসবে, বা সেখানে আমাদের
মানে অসিলেশনটা কীরকম হচ্ছে, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হবে দেখো এই রকম। দেখো লোডটাকে আমরা রিমুভ করে দিয়েছি, যেই মোমেন্টে লোডটা রিমুভ করেছি ফ্রি এন্ডটা দেখো ভার্টিক্যালি এইভাবে অসিলেট করছে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এটাকে যদি আমরা একটা অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখি তাহলে জিনিসটা কীরকম, ও সরি এটা নয়, আমরা যদি অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখি তাহলে দেখো জিনিসটা এই রকম হবে। এই যে এন্ডটা দেখতে পাচ্ছ, যে এন্ডের কোনো মুভমেন্ট নেই, এটা হচ্ছে আমাদের এই ফিক্সড এন্ডটা। আর আমরা যদি লোডটাকে অ্যাপ্লাই করে ডিফর্ম করে যদি এই এরকম ডিফর্মেশন বা ডিপ্রেশন তৈরি করে যদি লোডটাকে রিমুভ করে দিই তাহলে দেখো ওই ফ্রি এন্ডটা ভার্টিক্যালি দেখো আপ ডাউন করছে, ক্যান্টিলিভার বিমটা অসিলেট করছে। তাহলে অসিলেশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এইবার আমাকে এই অসিলেশনের টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। কিভাবে আমরা ক্যালকুলেট করব? তাহলে এর জন্য আমাদের আরেকটা ডায়াগ্রামের দরকার পড়বে। সেই ডায়াগ্রামটা থেকে আমরা ক্যালকুলেশনটাতে যাব। ডায়াগ্রামটা তোমাদের আমি এতে দেখাচ্ছি, দেখো। এক মিনিট। দেখো এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? এইটা থেকে আমরা ক্যালকুলেশনটা করব। সবাই ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, প্রথমে এই এফটাকে বাদ দাও। ফার্স্টে কনসিডার করো আমরা ডাব্লু একটা লোড অ্যাপ্লাই করেছি অ্যাট দ্য ফ্রি এন্ড। তার জন্য ইনিশিয়ালি ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডটা ওর স্টেবল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডেল্টা অ্যামাউন্টে নিচের দিকে নেমেছে, তার মানে ডিপ্রেশনটা হয়েছে ডেল্টা অ্যামাউন্ট। তাহলে আমার প্রথম কন্ডিশনটা কি? আমি বলছি লেট ডিউ টু দ্য লোড W at the free end, the depression in the cantilever beam, আমি এই ক্যান্টিলিভার বিমের ডিপ্রেশনটাকে W দিয়ে ডিনোট করছি। জাস্ট এ সেকেন্ড, আমি এটাকে W দিয়ে ডিনোট করলাম। এবার এই ডাব্লুর একটা ক্যালকুলেশন আছে যেখান থেকে আমরা অ্যামাউন্ট অফ ডিপ্রেশন ইন এ ক্যান্টিলিভার বিম ক্যালকুলেট করতে পারি। সেই ক্যালকুলেশনটা আমাদের এখানে দরকার নেই, আমাদের এই ডেল্টার ভ্যালুটা পরে কাজে লাগবে। আমরা এই ডেল্টার এক্সপ্রেশনটাকে লিখে দিই। এই ডেল্টার ভ্যালু যদি আমাকে জানতে চাওয়া হয় কত হয়, তাহলে এটা এরকম একটা ইকুয়েশন দেয়, ডাব্লু এল কিউব ডিভাইডেড বাই 3y সাফিক্স জি। আমি 1/1 সব কিছু বলছি। এই যে এক্সপ্রেশনটা লেখা হলো, এই এক্সপ্রেশনটা কতগুলো দেখো এর মধ্যে কোয়ান্টিটি বা আমাদের কতগুলো ফিজিক্যাল তোমার এক্সপ্রেশন এখানে এক্সিস্ট করছে, কিছু সিম্বল এখানে এক্সিস্ট করছে। এই ক্যাপিটাল ওয়াই কি ডিনোট করছে কেউ বলতে পারো? হোয়াট ইজ ক্যাপিটাল ওয়াই যদি আমাকে বলা হয়? এই ক্যাপিটাল ওয়াইটা কি? এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, ইলাস্টিসিটি চ্যাপ্টারে। ক্যাপিটাল ইয়ংস মডিউলাস, ভেরি গুড। তাহলে পরে এটা হচ্ছে ইয়ংস মডিউলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য বিম। বিমটা যে মেটেরিয়ালের তৈরি তার ইয়ংস মডিউলাস। সেকেন্ড হচ্ছে লেন্থ, এটা তো সিম্পলি লেন্থ অফ দ্য বিম, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, লেন্থ অফ দ্য বিম। থার্ড দেখো একটা টার্ম রয়েছে আই সাফিক্স জি।
এই আই সাফিক্স জিটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে মোমেন্ট অফ ইনারশিয়া অফ বিম কি স্টার্ট হয়েছে? এখনো ক্লাসে পড়ানো হয়েছে? তোমাদের কি করানো হয়েছে এখনো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে? হয়নি। এটা করবে তোমরা, মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতে হবে আমাদের এখানে। এটা হচ্ছে জিওমেট্রিক মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বিম। এইবার যেই মোমেন্টে এই ডিপ্রেশনটা তৈরি হবে ফ্রি এন্ডে, এই ডিপ্রেশন ফিক্সড এন্ডে একটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট করবে যেদিকে ডিপ্রেশন হয়েছে তার অপোজিটে। তার মানে ব্যাপারটা কি, এটা আগের ছবিতে আমাদের এখানে ছিল। এই দেখো রেস্টোরিং ফোর্সটা ফ্রি এন্ডে লোডের এগেনস্টে কাজ করছে। লোড কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, লোডের এগেনস্টে মানে ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করবে দ্যাট রেস্টোরিং ফোর্স। তাহলে পরে আমরা এখানে কি মনে রাখবো, যে দিস ডিপ্রেশন প্রডিউসেস এ restoring force in the cantilever beam at the fixed end। কিভাবে সেটা অ্যাক্ট করবে? অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার এই ভার্টিক্যালি আপওয়ার্ড যখন অ্যাক্ট করবে, রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার রেস্টোরিং ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করেছি? যখন আমরা এসএইচএম স্টার্ট করেছিলাম, রেস্টোরিং ফোর্স যেহেতু উইদিন দ্য মেটেরিয়াল তৈরি হয় এবং সেটা অবভিয়াসলি একটা রিয়াকশান ফোর্স, তাই জন্য আমার এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স আর রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড সবসময়তে ইকুয়াল হয়। তাই জন্য আমরা দেখো একটা ইকুয়েশন করেছিলাম এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স এরকম একটা কন্ডিশনকে ইউজ করেছিলাম। সেই ইকুয়েশনটাকে আমরা এখানে ইউজ করব। আমি ফার্স্টে এই যে ফোর্স কনস্ট্যান্ট, যেটা আমরা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্সের ইকুয়েশন পেয়েছিলাম, সেই ফোর্স কনস্ট্যান্টের ভ্যালুটা আমার এখানে লাগবে। যে এই ক্যান্টিলিভার বিমে এই সাপোর্ট তোমার কি বলে লোড অ্যাপ্লাই করার জন্য যে অ্যামাউন্ট অফ ডিপ্রেশন হয়েছে ডেল্টা, তার জন্য একটা যে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে অ্যাট দ্য ফিক্সড এন্ড, তাহলে সেই রেস্টোরিং ফোর্সের সঙ্গে অ্যামাউন্ট অফ ডিপ্রেশন এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্সের মতো একটা রিলেশন দিয়ে রিলেটেড। তাহলে সেখানে একটা ফোর্স কনস্ট্যান্ট লাগবে, তাহলে আমাদের এখানেও একটা ফোর্স কনস্ট্যান্ট লাগবে। তাহলে ফোর্স কনস্ট্যান্ট ইন দিস কেস কত হবে? ফোর্স কনস্ট্যান্টকে সবসময়তে আমরা তোমার কি বলে স্মল কে দিয়ে ডিনোট করি। এবার ফোর্স কনস্ট্যান্ট কি করে ক্যালকুলেট করব? ফোর্স ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ডিপ্রেশন। এখানে ফোর্স কত? ফোর্স হচ্ছে ডাব্লু, যে লোডটা আমি অ্যাপ্লাই করেছি। এই এফটা এখন কনসিডার করো না, এখন শুধু ডাব্লুটাকে কনসিডার করো। ডাব্লুটা হচ্ছে আমার ফোর্স, কারণ ডাব্লুর জন্যই ডেল্টা অ্যামাউন্টে ডিপ্রেশনটা হয়েছে। তাহলে অ্যামাউন্ট অফ ডিপ্রেশন কত? ডেল্টা। তাহলে আমি যদি এবারে এই ডেল্টার এক্সপ্রেশনটা এখানে পুট করি, তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে দেখো, কে ইন্টু ওয়ান বাই ডেল্টা। ডেল্টা যদি ডাব্লু এল কিউব বাই 3y IG হয়, তাহলে 1 বাই ডেল্টা হলে কি হবে? আগের ইকুয়েশনের ডিনোমিনেটার চলে যাবে নিউম্যারেটারে, আর আগের ইকুয়েশনের নিউম্যারেটার চলে আসবে ডিনোমিনেটারে। তাহলে পরে দেখো ডাব্লু ডাব্লুটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ফোর্স কনস্ট্যান্টের ইকুয়েশন কি পেলাম? ফোর্স কনস্ট্যান্টের ইকুয়েশন পেলাম 3y I সাফিক্স জি ডিভাইডেড বাই এল কিউব। এই ক্যালকুলেশনটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এটা ইকুয়েশনটা ডাব্লু বাই ডেল্টা দেখে ভয় পেয়ে যেও না, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ওই পুরনো ইকুয়েশন যেখানে আমরা ফোর্স কনস্ট্যান্ট কি করতাম, ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। এখানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ডিপ্রেশন। এটাই তো বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসড হয়েছে এই ফ্রি এন্ডটা তার স্টেবল রিজিয়ান থেকে নিচের দিকে। এই অবধি ক্লিয়ার তো সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই এফটাকে নাও,
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে এফ যেটা দেখতে পাচ্ছ, এই এফটাকে এবার আমাকে নিতে হবে। ব্যাপারটা কিরম দাঁড়াবে, ডাব্লু অলরেডি রয়েছে, তুমি এবার একটা অ্যাডিশনাল ফোর্স এফ ডাব্লুর উপর চাপিয়ে দিলে, তাতে করে কি হবে, এই বিমের ফ্রি এন্ডটা আরও একটু নিচের দিকে নামবে। তাহলে এই এক্সট্রা অ্যাডিশনাল ফোর্স এফ এর জন্য বিমের ফ্রি এন্ডটা যে আগে ডাব্লুর জন্য যে পজিশনে ডিপ্রেসড হয়েছিল তার থেকে দেখো আরও একটু নিচের দিকে নেমে গেছে ওয়াই। তাহলে পরে আমার টোটাল ডিপ্রেশন কত হবে, টোটাল ডিপ্রেশন হবে আগে ডেল্টা ছিল, তারপর আরও একটু ওয়াই হলো। তাহলে পরে আমি এখানে কি কনসিডার করছি, আমি কনসিডার করছি যে লেট দ্য ক্যান্টিলিভার বিম বি ফার্দার ডিপ্রেসড, আরও ফার্দার ডিপ্রেস করছি, অলরেডি ডেল্টা ছিল, আরও ফার্দার ডিপ্রেস করছি কতটা অ্যামাউন্টে, ছবি অনুযায়ী ওয়াই অ্যামাউন্টে আমি ডিপ্রেস করছি। কিভাবে এটা ডিপ্রেস করতে পারছি, একটা অ্যাডিশনাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য। তাহলে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যান অ্যাডিশনাল ফোর্স এফ অ্যাট দ্য ফ্রি এন্ড। তাহলে অলরেডি ডেল্টা ছিল, তার সাথে আরও ওয়াই যোগ হলো, তাহলে টোটাল ডিপ্রেশন, এটা যদি আমাকে ক্যালকুলেট করতে গেলে তাহলে কি বলবো, ডেল্টার সঙ্গে জাস্ট সিম্পলি ওয়াই আমি জুড়ে দিলাম, তাহলে ডেল্টা প্লাস ওয়াই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ ডিপ্রেশন। তাহলে আমি কি জানি, রেস্টোরিং ফোর্স আমি কি করে পাবো, অ্যামাউন্ট অফ ডিপ্রেশনকে যদি ফোর্স কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে টোটাল রেস্টোরিং ফোর্স যখন আমার ডিপ্রেশন ডেল্টা প্লাস ওয়াই, সেই টোটাল রেস্টোরিং ফোর্স যেটা অ্যাক্ট করছে ভার্টিক্যালি আপওয়ার্ড, কোথায় অ্যাক্ট করছে, ফিক্সড এন্ডে, তার ভ্যালু কত হবে, ফোর্স কনস্ট্যান্ট জানি, তাকে মাল্টিপ্লাই করে দাও আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ডিপ্রেশন দিয়ে। দেখো এই অবধি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, অলরেডি আমাদের প্রথম পার্টে একটা অ্যামাউন্ট অফ রেস্টোরিং ফোর্স ছিল, তার উপরে আমরা এক্সট্রা ফোর্স দেওয়ার জন্য টোটাল অ্যামাউন্ট অফ ডিপ্রেশন ডেল্টা প্লাস ওয়াই হওয়াতে নতুন রেস্টোরিং ফোর্স তৈরি হলো। তাহলে নেট ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশানে যেটা কাজ করবে সেটা কত হবে, সেটা হবে এই টোটালটা থেকে ডাব্লুর জন্য যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হয়েছিল সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে পরেই আমি পেয়ে যাব নেট কতটা ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে আমি যদি ক্যালকুলেট করতে চাই নেট ফোর্স অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাট দ্য ফিক্সড এন্ড, তাহলে পরে আমার ইকুয়েশনটা কি হবে, আমার ইকুয়েশনটা হবে এই টোটাল যে আমি অ্যামাউন্ট অফ রেস্টোরিং ফোর্স পেয়েছি তার থেকে আমাকে মাইনাস করে দিতে হবে শুধুমাত্র ডাব্লুর জন্য যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হয়েছিল সেটাকে। এবার ডাব্লু সমান কত, আমি যদি এই ইকুয়েশনটা দেখি ডাব্লু সমান কত, ডাব্লু যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে দেখো কে এর সঙ্গে ডেল্টাকে তোমাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ডাব্লুর জায়গায় আমি কে ডেল্টা পুট করতে পারি। তাহলে এই ইকুয়েশানে আমি যদি আরেকবার লিখি তাহলে ইকুয়েশানটা কীরকম দাঁড়াবে, মাল্টিপ্লাই করো, তাহলে প্রথমটা মাল্টিপ্লাই করলে হবে কে ডেল্টা, তারপরের টার্মটা মাল্টিপ্লাই করলে হবে কে ওয়াই, তারপর মাইনাস ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে কে ডেল্টা। তাহলে কোন পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, কে ডেল্টা প্লাস কে ডেল্টা মাইনাস কে ডেল্টা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গিয়ে শুধু কি পড়ে রইল কে ওয়াই। তাহলে এই ফিক্সড এন্ডে ক্যান্টিলিভার বিমের নেট ভার্টিক্যাল আপওয়ার্ড যে ফোর্সটা যেটা রেস্টোরিং ফোর্স তার ভ্যালু আমরা কি পেলাম, কে ওয়াই। এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো বাকি স্টুডেন্টরা? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমাদের কোন ইকুয়েশনে যেতে হবে,
আমরা যে ইকুয়েশনটা নিয়ে এসএইচএম স্টার্ট করেছিলাম, ইকুয়েশনটা কি ছিল? এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, কারণ তখন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হচ্ছিল, কিন্তু এখন তো আর এক্স অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এখন তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে পরে আমার কাছে এখানে এক্স এর জায়গায় আমি পুট করব কে ওয়াই। এবার নিউটন সেকেন্ড ল অফ মোশন অ্যাপ্লাই করো। আমি যদি কনসিডার করি ক্যান্টিলিভার বিমের মাস হচ্ছে এম, আর এই ফোর্সের জন্য ক্যান্টিলিভার বিমের মধ্যে একটা এ অ্যাক্সিলারেশন প্রডিউসড হচ্ছে বিমের মধ্যে ভার্টিক্যাল ডাইরেকশানে, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল ওয়াইজ কি লিখতে পারি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হলো মাইনাস কে ওয়াই। অর এখান থেকে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস। এবারে যদি তুমি এম দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও, তাহলে পরে দেখো এরকম একটা টার্ম পাবে কে বাই এম ইন্টু ওয়াই। এই কে বাই এমটা কি? এম হচ্ছে মাস অফ দ্য ক্যান্টিলিভার বিম। আমরা যখন এক্সপেরিমেন্ট করছি, আমরা তো এই ক্যান্টিলিভার বিমকে তো চেঞ্জ করতে পারছি না, ক্যান্টিলিভার বিমটা তো যা ছিল তাই রয়েছে। তাহলে ক্যান্টিলিভার বিমের মাসটা কনস্ট্যান্ট। কে কি ডিনোট করছে? কে ডিনোট করছে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে ক্যান্টিলিভার বিম যেহেতু আমি চেঞ্জ করছি না, তাহলে অটোমেটিক্যালি ক্যান্টিলিভার বিমের এই ফোর্স কনস্ট্যান্ট কে, এটাও তাহলে চেঞ্জ হবে না। তাহলে আমি দেখো এখানে একটা রেশিও পাচ্ছি, যে রেশিওর নিউমারেটারটাও হচ্ছে কনস্ট্যান্ট, ডিনোমিনেটারটাও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পরে এইটাকে আমরা ওই অ্যাক্সিলারেশনের ইকুয়েশনের সঙ্গে ম্যাচ করানোর জন্য আমরা এইভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, যেখানে আমাদের হোয়ার ওমেগা আমরা কি পেলাম? আমরা ওমেগা স্কোয়ার কি পুট করলাম? ওমেগা স্কোয়ার পুট করলাম কে বাই এম। তার মানে এখান থেকে আমাদেরকে যদি বলা হয় ওমেগা ইজ ইকুয়াল টু কত, তাহলে আন্ডার স্কোয়ার রুট ওমেগা হবে কে বাই এম। দেখো এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরে এবার বাকি কি কাজ পড়ে রইল? টাইম পিরিয়ড অফ অসিলেশন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সো টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য ক্যান্টিলিভার বিম কি হবে? আমরা এই এরকম ইকুয়েশন জানি, টাইম পিরিয়ডের সঙ্গে ওমেগা রিলেশন কি? টি ইজ ইকুয়াল টু 2 বাই ওমেগা। খুব ভালো কথা। এবার ওমেগা সমান কত পেয়েছো? রুট ওভার অফ কে বাই এম। তাহলে 1 বাই ওমেগা কত হবে? রুট ওভার অফ এম বাই কে হবে। তাহলে পরে আমি কি বলতে পারি? 2 পাই, এবার আন্ডার স্কোয়ার রুট, যেহেতু ওমেগা হচ্ছে রুট অফ কে বাই এম, এখানে 1 বাই ওমেগা আছে, তাহলে এটা হয়ে যাবে 2 পাই আন্ডার স্কোয়ার রুট এম বাই কে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার কি করতে হবে? আর একটা ছোট্ট কাজ বাকি আছে। টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার স্কোয়ার রুট এম মাল্টিপ্লাইড বাই, এবার কে এর ভ্যালুটা বসাবো। কে কত পেয়েছিলাম? এ দেখো কে ইজ ইকুয়াল টু পেয়েছিলে 3yig বাই এল কিউব, সেটা কে সমান ছিল। কিন্তু এখানে আমাদের ইকুয়েশানে আমরা কি পেলাম? 1 বাই কে। তাহলে কে যদি আমার 3yig বাই এল কিউব হয়, তাহলে 1 বাই কে কত হবে? এল কিউবটা চলে যাবে নিউমারেটারে, আর 3yi সাফিক্স জি চলে আসবে ডিনোমিনেটারে। দেখো এই স্টেপটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে পরে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো? 2 পাই আন্ডার স্কোয়ার রুট এম এল কিউব ডিভাইডেড বাই 3yi সাফিক্স জি। এইটা হচ্ছে আমার টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ ক্যান্টিলিভার বিম। দেখো তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো?
স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো আমরা ক্যান্টিলিভার বিম কীরকমভাবে ক্যালকুলেট করলাম, কীভাবে তোমার টাইম পিরিয়ড অসিলেশনটা ক্যালকুলেট করলাম? বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এইটা হয়ে গেল আমাদের সিম্পল হারমোনিক মোশনের পার্টটা ডান। এইবারে আমরা চলে যাব হচ্ছে ওয়েভ মোশনের পার্টে। এই ক্যালকুলেশনটা খুব ভালো করে করবে, এই ক্যালকুলেশনটা কিন্তু দেয় এক্সামিনেশানে, কিন্তু দেয়, এটা কিন্তু একটা 4 মার্কসের বা 5 মার্কসের কোয়েশ্চেন। যখন ক্যান্টিলিভার বিমের করবে এই সমস্তগুলো কিন্তু আঁকতে হবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড এই ডায়াগ্রামটা থেকে স্টার্ট করবে আর এইভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এই পুরো স্টেপ বাই স্টেপ পুরোটা করে দেখিয়ে দিলাম, কারণ যেহেতু এটা একটা এন্টায়ার 4 মার্কস অর 5 মার্কসের কিন্তু কোয়েশ্চেন। এটা যদি পুরোটা কারেক্টলি করতে পারো একদম কিন্তু 4-এ 4 বা 5-এ 5 কিন্তু পাবেই, এখানে কিন্তু মার্কস ডিডাকশানের কোনো জায়গা নেই। এই অবধি ফাইনালি তোমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে, এটা ভালো করে প্র্যাকটিস করবে সবাই। এইবারে আমি চলে আসছি ওয়েভ মোশন এই পার্টে। আচ্ছা, ধরা যাক আমরা একটা ম্যাটারের মধ্যে দিয়ে এনার্জিকে ট্রান্সফার করাচ্ছি। কীরকম? ধরো তুমি বাড়িতে, তোমার বাড়িতে যে বাথরুমে বেসিনে সিঙ্কে যে কল ফিট আছে, তুমি যদি কলটা ট্যাপটাকে ওপেন করো তাহলে তুমি রানিং স্ট্রিম অফ ওয়াটার পাবে। এই রানিং স্ট্রিম অফ ওয়াটারের মধ্যে কি হচ্ছে, ওয়াটার এনার্জিকে ক্যারি করছে এবং নিজেও মুভ করছে। যে ডাইরেকশানে ওয়াটারকে ক্যারি করছে, তোমার এনার্জিকে ক্যারি করছে, সেই ডাইরেকশানে ওয়াটার নিজেও মুভ করছে। তাহলে আমি কি বলতে পারি, যে রানিং স্ট্রিম অফ ওয়াটার ক্যারিজ এনার্জি উইথ ইটসেলফ অ্যাজ ইট মুভস অ্যালং। এবারে এখানে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার্ড হচ্ছে ডিউ টু দ্য বাল্ক মোশন অফ ম্যাটার, যেখানে ম্যাটার নিজে ফ্লো করছে, নিজে মুভ করে এনার্জিকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার করছে। কিন্তু আরেকটা ওয়ে আছে ট্রান্সফার অফ এনার্জি, যেখানে ম্যাটারের কোনো মুভমেন্ট থাকে না। যে টাইপে বা যে ওয়েতে আমরা দেখব এনার্জি একটা মিডিয়ামের মধ্যে দিয়ে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার্ড হচ্ছে, কিন্তু ম্যাটার অফ দ্যাট মিডিয়াম মুভ করছে না, সেই ওয়েটাকে আমরা বলি ওয়েভ মোশন। তাহলে ওয়েভ মোশনের মধ্যে এই যে আমরা টার্মটা পেলাম ওয়েভ, এই ওয়েভ টার্মটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে? এই ওয়েভ টার্মটা ডিনোট করে হচ্ছে propagation of some kind of disturbances in a medium। আমরা দেখব মিডিয়ামের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হবে কিছু না কিছু কারণে, সেই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করবে, কিন্তু মিডিয়ামের ম্যাটার কিন্তু তাদের অরিজিনাল পজিশন থেকে অ্যাকচুয়ালি যে ডাইরেকশানে ডিস্টারবেন্সটা মুভ করছে সেই ডাইরেকশানে মুভ করবে না। তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে, যদি আমরা এই জিনিসটাকে ফলো করি, ধরো তুমি কথা বলছো তোমার বন্ধুর সাথে, তুমি কথা বলছো, তোমার বন্ধু কথা শুনছে, তাহলে তোমার ভোকাল কর্ড থেকে সাউন্ড তৈরি হচ্ছে, সাউন্ড একটা ওয়েভ, এবং তুমি যখন কথা বলছো তোমার সামনে যে এয়ার, তোমার সারাউন্ডিংয়ে যে এয়ার মিডিয়ামটা রয়েছে সেই এয়ার মিডিয়ামটা ডিস্টার্বড হচ্ছে, এবং এই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে, এয়ারের মধ্যে দিয়ে প্রোপাগেট করে তোমার বন্ধুর কাছে অবধি পৌঁছাচ্ছে, তোমার বন্ধু তোমার কথা শুনতে পাচ্ছে। কিন্তু তুমি যখন কথা বলছো তখন কি এরকম হচ্ছে যে তোমার কথা বলার সাথে সাথে সাউন্ডটা যখন যাচ্ছে তখন তার সাথে এয়ারটাও ফ্লো করে যাচ্ছে তোমার বন্ধুর দিকে? যাচ্ছে না। তাহলে ওয়েভ মোশন যখন আমরা পড়ব আমাদেরকে মনে রাখতে হবে ওয়েভ মোশন হচ্ছে ট্রান্সমিশন অফ ডিস্টারবেন্স। সেই ট্রান্সমিশনটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে হবে, কিন্তু ম্যাটারের কোনো অ্যাকচুয়াল মুভমেন্ট হবে না বা অ্যাকচুয়াল ফিজিক্যাল ট্রান্সফার হবে না।
তাহলে ওয়েভ মোশনের ডেফিনেশন যদি আমাকে জানতে চাওয়া হয় তাহলে আমি কি বলবো? ওয়েভ মোশন ইজ দ্য ট্রান্সমিশন অফ disturbance from one point to another without the actual physical transfer or flow of matter as a whole. এই অবধি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ওয়েভ কটা টাইপের হয়? ওয়েভ তিনটে টাইপের হয়। টাইপস অফ ওয়েভ। নাম্বার 1 মেকানিক্যাল ওয়েভ। আমরা এই সেকশানে মেকানিক্যাল ওয়েভকে নিয়েই কাজ করব। নাম্বার 2 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড নাম্বার 3 ম্যাটার ওয়েভ। এটা কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাপার, এটা আমাদের দেখার মতো জায়গা কিছু নেই এই মোমেন্টে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমরা FEEE সাব সিলেবাসের মধ্যে পাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্টটা। এই যে লাইট, এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আলট্রাভায়োলেট রে, এগুলো সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক একটা ফর্ম। প্রত্যেকটা ওয়েভের এক এক রকম ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, এক এক রকম ওয়েভ লেন্থের রেঞ্জ থাকে, তার উপর বেস করে এই ক্লাসিফিকেশানগুলো করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড অসিলেট করে, একটা ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করে। এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কন্ডিশনে অসিলেট করে, তাদের জন্য একটা ওয়েভ তৈরি হয়। সেই ওয়েভটা ওই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করে। আমাদের এই বি আর সি নিয়ে এই মোমেন্টে মাথা ঘামাতে হবে না। আমাদের যেটা মাথা ঘামাতে হবে, যেটা নিয়ে আমাদের এই পার্টটা, সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এই মেকানিক্যাল ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে সবথেকে বড় যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশনের জন্য আমাদের মিডিয়ামের কোনো নেসেসিটি নেই। ভ্যাকিউমের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করতে পারে। সেই কারণের জন্য আমরা সানের থেকে লাইট এনার্জি পাচ্ছি, হিট এনার্জি পাচ্ছি, এরা হচ্ছে ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু সানের সারফেসে এই যে হাইড্রোজেন থেকে হিলিয়াম কনভার্সনের সময় যে এক্সপ্লোশনগুলো হচ্ছে, তার যে সাউন্ডটা হচ্ছে, সেই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কেন? তার কারণ আর্থ এবং সানের মাঝখানে কোনো মিডিয়াম নেই, ওটা ভ্যাকিউম, ফ্রি স্পেস, শূন্যস্থান। সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভের একটা এক্সাম্পল। সাউন্ডকে প্রোপাগেট করতে গেলে আমাদের একটা মিডিয়াম লাগবেই। মিডিয়াম ছাড়া সাউন্ড কখনো প্রোপাগেট করতে পারে না। সেই কারণের জন্য, যেহেতু আর্থ আর সানের মাঝখানে কোনো মিডিয়াম এক্সিস্ট করে না, তাই জন্য কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না এক্সপ্লোশনের। অনলি আমরা লাইট এনার্জি আর হিট এনার্জি পাচ্ছি। তাহলে মেকানিক্যাল ওয়েভ মানে প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে মিডিয়াম ইজ এ মাস্ট। এই মেকানিক্যাল ওয়েভ তৈরি হবে এবং প্রোপাগেট করতে পারবে সেই সমস্ত মেটেরিয়াল মধ্যে দিয়ে, বা সেই সমস্ত মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে যে মিডিয়ামের ইলাস্টিসিটি প্রপার্টি আছে এবং ইনার্শিয়া প্রপার্টি আছে। এই ইলাস্টিসিটি অ্যান্ড ইনার্শিয়া দুটোই আমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি ডিসকাস করে এসেছি। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে, যেটা সবাই খেয়াল রাখবে, সেটা হচ্ছে এইটা, যে মেকানিক্যাল ওয়েভস ক্যান অনলি বি প্রডিউসড অ্যান্ড প্রোপাগেটেড। প্রোপাগেটেড মানে যখন মেকানিক্যাল ওয়েভটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্র্যাভেল করবে, ট্র্যাভেল করাকে বলা হয় প্রোপাগেশন। তাহলে মেকানিক্যাল ওয়েভ শুধুমাত্র প্রডিউসড হবে এবং প্রোপাগেট করতে পারবে সেই সমস্ত মেটেরিয়াল মিডিয়ার মধ্যে দিয়ে, মিডিয়ামের প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া, যাদের মধ্যে কি কি প্রপার্টি থাকবে, হুইচ পজেস ইলাস্টিসিটি অ্যান্ড ইনার্শিয়া। ও সরি,
এখানে স্পেলিংটা ভুল হয়েছে, হুইচ পজেস ইলাস্টিসিটি অ্যান্ড ইনার্শিয়া। যদি এরকম কোনো আমরা মিডিয়াম পাই যে মিডিয়ামের ইলাস্টিসিটি এবং ইনার্শিয়া প্রপার্টি নেই, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে মেকানিক্যাল ওয়েভ প্রডিউসড, মানে সেই মিডিয়ামের মধ্যে মেকানিক্যাল ওয়েভ প্রডিউসডও হবে না, মেটেরিয়ালের মধ্যে দিয়ে মেকানিক্যাল ওয়েভ প্রোপাগেটও করতে পারবে না। এই ইলাস্টিসিটি প্রপার্টির জন্য ওয়েভটা তৈরি হবে আর ইনার্শিয়া প্রপার্টির জন্য ওয়েভটা প্রোপাগেট করবে। এই কারণের জন্যই ইলাস্টিসিটি প্রপার্টিটা দরকার বলে মেকানিক্যাল ওয়েভের আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক ওয়েভ। এটা মনে রাখবে। তাহলে এটা মনে রাখবে, দিস ওয়েভস আর অলসো কল্ড ইলাস্টিক ওয়েভস। এক্সাম্পল, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। তোমাদের অনেকেরই বাড়ির আশেপাশে পুকুর আছে, যদি যখন পুকুরের জল দেখবে একদম স্ট্যান্ড স্টিল, তখন যদি তোমরা সেই পুকুরের জলের উপরে একটা বড় কোনো অবজেক্টকে ফেলো, তাহলে দেখবে ওয়াটারের মধ্যে রিপলস তৈরি হয় এবং ওয়াটারের সারফেস দিয়ে এই রিপলসগুলো আস্তে 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 স্প্রেড আউট করে। তাহলে এই ওয়াটার ওয়েভ, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইলাস্টিক ওয়েভ। এই ওয়েভগুলোর ক্যালকুলেশান, তাদের ক্যারেক্টারিস্টিক্স, ইকুয়েশান, এগুলো সবই নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা ইউজ করে পাবো। তাহলে আমি তোমাদের যে এক্সাম্পলটা বললাম, যদি সেই এক্সাম্পলটাকে আমরা ডায়াগ্রাম ওয়াইজ দেখতে চাই, তাহলে দেখো এই রকম সিচুয়েশানটা হয়। এরকম সিচুয়েশান তোমরা সবাই দেখেছো, এরকম দেখেছো না? যদি একটা স্ট্যান্ড স্টিল জলের মধ্যে যদি আমরা কোনো বড় কোনো একটা হেভি অবজেক্ট যদি ড্রপ করি, তাহলে এইভাবে ওয়াটার রিপলস তৈরি হয়। তো এরকম ফিগার, এরকম, এটা রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে মাঝখানের জায়গাটা যেখানে তুমি অবজেক্টটাকে ফেলেছিলে, ড্রপ করেছিলে, ধরো একটা বড় স্টোনকে তুমি একটা পিস অফ স্টোনকে ড্রপ করেছো, এই পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট অফ ডিস্টারবেন্স। এইখান থেকে ডিস্টারবেন্সটা তৈরি হয়েছে এবং এই ডিস্টারবেন্সটা দেখো এরকম ইনক্রিজিং রেডিয়াসের কনসেন্ট্রিক স্ফিয়ারের ফর্মে আস্তে 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 স্প্রেড আউট করছে। এইটাই হচ্ছে ওয়াটার ওয়েভ। ঠিক আছে, বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই, যে এক্সাম্পলটা আমরা ইন জেনারেল অনেক সময়তেই পারফর্ম করে থাকি। একটা দড়ি নিলে, দড়িটাকে একটা এন্ডকে ওয়ালের সঙ্গে রিজিডলি ফিক্স করে দিলে, বেঁধে দিলে, এবার দড়ির ফ্রি এন্ডটাকে টান টান করে হাতে ধরে রাখলে, ধরে রেখে যদি ফ্রি এন্ডের মধ্যে এরকম একটা জার্ক দাও ভার্টিক্যালি, তুমি দেখবে এই তোমার রোপটার মধ্যে বা ওই স্ট্রিংটার মধ্যে এই রকম প্যাটার্নে ডিস্টারবেন্স ফ্রি এন্ড থেকে ফিক্সড এন্ডের দিকে ট্রাভেল করছে। তাহলে এটাও দেখো একটা এক্সাম্পল অফ ওয়েভ। এটাও তোমরা করেছো, তাই না? চিন্তা করে দেখো তো। এটা দেখেছো? এরকম তোমরা নিজেরা করে দেখেছো? এবং দেখবে এখন জিমের মধ্যে ওই রোপ নিয়ে কার্ডিও এক্সারসাইজ যখন করে, দেখেছো? যে প্র্যাকটিস করে, সে দুটো রোপের ফ্রি এন্ড ধরে ভার্টিক্যালি আপ ডাউন করতে থাকে এবং ওই রোপের মধ্যে দিয়ে ঠিক এই প্যাটার্নে একটা ওয়েভ ফ্রি এন্ড থেকে ওই ফিক্সড এন্ডের দিকে যায়। তোমাদের মধ্যে যদি কেউ জিম করো বা যদি তোমরা জিম রিলেটেড কোনো ইউটিউব ভিডিও দেখো, দেখবে এইভাবে প্র্যাকটিস করে। তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এখানে কি সত্যি সত্যি, আমি বলেছি মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে মেটেরিয়ালের কোনো রকম কোনো মুভমেন্ট হবে না। মুভমেন্ট যদি না হয়, তাহলে পরে জিনিসটা সত্যি সত্যি কীরকমভাবে হচ্ছে এটা বুঝতে গেলে পরে আমি এরকমভাবে একটা জিনিসকে চিন্তা করতে পারি। তোমাদের এই জিনিসটাকে যদি আমি এবার উপর থেকে দেখাই, কীরকম? এই যে ডায়াগ্রামটা আমরা, পিকচারটা আমরা দেখছি, যে পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার রিপলস তৈরি হয়েছে, সেই রিপলের সেই তোমার মানে পন্ডের মধ্যে বা যে কোনো জায়গাতে আমাদের এই ওয়াটার রিপলসটাকে বোঝার জন্য আমরা যদি পুরো জিনিসটাকে উপর থেকে দেখি,
ভার্টিক্যালি উপর থেকে দেখি, তাহলে এই পয়েন্ট অফ ডিস্টারবেন্সটা হচ্ছে এই পয়েন্ট অফ ডিস্টারবেন্স। এবার দেখো ইনক্রিজিং রেডিয়াসের তোমার স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয়েছে। তুমি যদি এবারে এই জলের উপর হালকা দুটো কর্ককে রেখে দাও, তুমি দেখবে এই কর্কগুলো ভার্টিক্যালি এইভাবে ওয়াটার রিপলসের সাথে আপ ডাউন করছে, কিন্তু এই কর্ক নিজেদের পজিশান থেকে তোমার ব্যাংকের দিকে বা ওয়েভটা যেদিকে স্প্রেড আউট করছে সেই দিকে মুভ করবে না। যদি মেটেরিয়াল মিডিয়াম মুভ করতো, তার মানে ওয়াটার যদি মুভ করতো, তাহলে পরে এই কর্কগুলো একটা জায়গাতে অসিলেট করতো না। এরা তখন আলটিমেটলি কি করতো, ওই ওয়াটারের সাথে সাথে মেটেরিয়ালের সাথে সাথে কর্কগুলো মুভ করতে থাকতো। তাহলে আমরা যেটা বলেছিলাম যে মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে যখন একটা ওয়েভ প্রোপাগেট করবে, সেখানে ওয়েভটা বেসিক্যালি একটা ডিস্টারবেন্স, এবং ডিস্টারবেন্সটা প্রোপাগেশনের সময় মেটেরিয়াল মিডিয়ামের কোনো রকম মুভমেন্ট হবে না, অ্যাকচুয়াল মুভমেন্ট হবে না। তাহলে সেটা আমরা এরকম দুটো কর্ককে প্লেস করে জলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. এবার তাহলে পুরো ব্যাপারটাকে একটু চিন্তা করে নি কি হচ্ছে। যে জায়গাতে তুমি ডিস্টারবেন্সটা তৈরি করছো, মানে যে পয়েন্টে ডিস্টারবেন্সটা তৈরি করছো, কোথায় তৈরি করছো? একটা মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে, যার মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি আছে। তাহলে এইখানে যে পার্টিকেলসগুলো রয়েছে, সেই পার্টিকেলসগুলো সিম্পল হারমোনিক মোশন প্রথমে স্টার্ট করবে, এসএইচএমে অসিলেট করা স্টার্ট করবে। এবার এই মিডিয়ামের ইলাস্টিসিটি এবং ইনার্শিয়া প্রপার্টি রয়েছে। তুমি বাইরে থেকে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছো, মানে তুমি এনার্জি দিচ্ছ। তাহলে পরে এই এনার্জির একটা পার্ট আর মোমেন্টামের একটা পার্ট এই পয়েন্ট অফ ডিস্টারবেন্স থেকে তার পাশের পয়েন্টের পার্টিকেলে যাবে, সেখান থেকে তার পাশের পার্টিকেলে যাবে। কিভাবে যাবে? প্রথমে যে জায়গাতে ওই অবজেক্টটা গিয়ে হিট করছে, পয়েন্ট অফ ডিস্টারবেন্সে যে পার্টিকেলটা আছে, সে প্রথমে এসএইচএমে অসিলেট করলো। সে এবারে নিজের কিছুটা এনার্জিকে দিল তার পাশের পার্টিকেলকে, সেই পার্টিকেলটা এবার এসএইচএমে অসিলেট করা শুরু করলো। সে আবার তার পাশের পার্টিকেলকে দিল। তাহলে এইভাবে গ্র্যাজুয়ালি এনার্জি আর মোমেন্টামটা একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে শিফট হতে থাকলো, ট্রান্সফার্ড হতে থাকলো। তার মানে ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে থাকলো, কিন্তু কোনো পার্টিকেল তার নিজের পজিশন থেকে কিন্তু হরাইজেন্টালি মুভ করলো না। এইবার আমাদের যে ডেফিনেশনটা ছিল, সেখানে আমরা এটাই বলেছিলাম যে ওয়েভ মোশন হচ্ছে একটা টাইপ অফ ডিস্টারবেন্স, যেটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্র্যাভেল করছে। কেন ট্র্যাভেল করছে? কারণ মিডিয়ামের পার্টিকেলগুলো তাদের মিন পজিশনের অ্যাবাউটে অসিলেট করছে বা ভাইব্রেট করছে সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে, এবং এই ট্রান্সফার অফ এনার্জিটা একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল, সেই পার্টিকেল থেকে তার পরের পার্টিকেলে ট্রান্সফার্ড হচ্ছে। তার মানে ওয়েভ মোশনের মধ্যে দিয়ে ট্রান্সমিশন অফ এনার্জি অ্যান্ড মোমেন্টাম হচ্ছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার থ্রু এ মিডিয়াম উইদাউট এনি অ্যাকচুয়াল ট্রান্সফার অফ দ্য মেটেরিয়াল পার্টিকেলস। ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ওকে, এইবার আমরা মেকানিক্যাল ওয়েভকে বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেকানিক্যাল ওয়েভস। এই ক্লাসিফিকেশনটা দুরকমভাবে করা যাবে। দুরকমভাবে করা যাবে মানে কি? একবার আমরা কোন ডিরেকশানে পার্টিকেল ভাইব্রেট করছে আর কোন ডিরেকশানে ওয়েভটা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করব। তারপরে এর পরের পার্টে আমরা ওয়েভটা একটা জায়গাতে আটকে আছে নাকি ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে ফ্লো করছে তার উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করব।
তাহলে আমরা এই ক্লাসিফিকেশন অফ মেকানিক্যাল ওয়েভস প্রথমে করছি, কার উপর ডিপেন্ড করে করছি? ডিপেন্ডিং আপন দ্য আচ্ছা, ডিপেন্ডিং আপন না করে লেখো, অন দ্য রিলেশনশিপ বিটুইন ডাইরেকশন অফ অসিলেশন অ্যান্ড আচ্ছা অসিলেশন অফ দ্য মেটেরিয়াল পার্টিকেলস অ্যান্ড ডাইরেকশন অফ ওয়েভ প্রোপাগেশন। তার মানে মেটেরিয়াল পার্টিকেলগুলো কোন দিকে ভাইব্রেট করছে বা অসিলেট করছে, আর ওয়েভটা কোন দিকে মুভ করছে, এই রিলেশনের উপর বেস করে আমরা মেকানিক্যাল ওয়েভকে দুটো পার্টে বা দুটো ক্যাটেগরিতে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 ক্যাটেগরির নাম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড নাম্বার 2 লঙ্গিচুডিনাল ওয়েভ। আচ্ছা, প্লুরাল ফর্ম করে দাও, ট্রান্সভার্স ওয়েভস, লঙ্গিচুডিনাল ওয়েভস। ট্রান্সভার্স ওয়েভের বাংলা হচ্ছে তির্যক তরঙ্গ, লঙ্গিচুডিনাল ওয়েভের বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার এই ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডিনাল ওয়েভ এই পুরো ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম আমরা কাজ স্টার্ট করছি ফ্রম ট্রান্সভার্স ওয়েভ। ভালো করে সবাই দেখো, তোমাদের আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি। এই অ্যানিমেশনটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? সবাই দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা? এখানে দেখো, এই ডটগুলো হচ্ছে মিডিয়ামের পার্টিকেল। তাহলে পার্টিকেলগুলো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এইভাবে অসিলেট করছে, আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে আমাকে যদি বলা হয় পার্টিকেলটা কিভাবে অসিলেট করছে, মিডিয়ামের পার্টিকেলগুলো কিভাবে অসিলেট করছে, তাহলে আমি বলবো মিডিয়ামের পার্টিকেলগুলো অসিলেট করছে ভার্টিক্যালি। আর যদি আমাকে বলা হয় যে মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভটা কোন দিকে প্রোপাগেট করছে, তাহলে আমার আনসার হবে মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভটা প্রোপাগেট করছে টুয়ার্ডস লেফট টু রাইট। তাহলে ওয়েভটা প্রোপাগেট করছে হরাইজেন্টালি, মেটেরিয়াল পার্টিকেল বা মিডিয়ামের মধ্যে মেটেরিয়াল পার্টিকেলগুলো অসিলেট করছে ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালের সঙ্গে হরাইজেন্টাল কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে? তাহলে যে টাইপ অফ ওয়েভে আমরা দেখব মিডিয়ামের পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে এমন একটা ডাইরেকশানে যেটা ওয়েভ যে ডাইরেকশানে মুভ করছে তার সাথে পারপেন্ডিকুলার, সেই ওয়েভকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাকে যদি বলা হয় ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন, তাহলে আমি কি বলবো? যে ইন এ ট্রান্সভার্স ওয়েভ the particles of the medium execute simple harmonic motion about their mean positions in a direction perpendicular to the direction of wave propagation. এটা হলে তখন আমরা বলবো যে দিস ইজ ট্রান্সভার্স ওয়েভ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো, আমরা যদি এই পুরো জিনিসটাকে একটু বেটার ওয়েতে আমরা যদি ওই পুরনো ফিগারটাকে নিয়ে কাজ করি, পুরনো ফিগার মানে এর সঙ্গে যদি তোমরা এইটাকে ম্যাচ করাও, যেখানে আমরা এই হ্যান্ডটাতে এরকম একটা জার্ক দিয়েছিলাম, তাহলে সেখানে দেখো কিছু পয়েন্ট
এই যে হরাইজন্টাল লাইনটা দেখছো, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, যখন তুমি রোপটাকে স্ট্রেচ করে ধরে রেখেছিলে। এবার যখন তুমি জার্ক দিয়েছো, দেখো একবার রোপের একটা পার্ট এই হরাইজন্টাল লাইনের উপরে উঠছে, আর একবার নিচের দিকে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচের দিকে নামছে। যে পার্টটা ডিসপ্লেসড হবে অ্যাভাব দ্য ইকুইলিব্রিয়াম লাইন সেটাকে আমরা বলবো ক্রেস্ট, আর যেটা বিলো দ্য ইকুইলিব্রিয়াম লাইন ডিসপ্লেসড হবে সেটাকে আমরা বলবো ট্রাফ। তাহলে পরে আমরা যদি এই পুরো ব্যাপারটাকে এইভাবে জিনিসটা, ওহো এক মিনিট দাঁড়াও, আমি যদি পুরো ব্যাপারটাকে এইভাবে লিখতে চাই তাহলে পরে জিনিসটা এরকমভাবে লেখা যাবে। দেখো, এই পয়েন্টগুলোকে বলা হয় পয়েন্ট অফ ক্রেস্ট, আর এই পয়েন্টগুলোকে বলা হয় পয়েন্ট অফ ট্রাফ। আর এই যে দেখছো এই একটা পার্ট, এই একটা পার্ট, এগুলোকে বলা হয় পালস। তাহলে যখন আমি জার্কটা দিচ্ছি তখন পালস তৈরি হচ্ছে। এই পালসটা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে বাঁদিক থেকে ডান দিকে ট্র্যাভেল করছে। এবারে যদি কন্টিনিউয়াসলি তুমি হাতটাকে এভাবে জার্ক করতে থাকো তাহলেই তুমি দেখতে পাবে এই রকমভাবে একটা ওয়েভ কন্টিনিউয়াসলি যাচ্ছে ওই স্ট্রিং বা রোপের মধ্যে দিয়ে। তাহলে পরে আমাদের এই যে সি পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি, এই হরাইজন্টাল ডটেড লাইন বা ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে উপরের দিকে আপওয়ার্ড ডাইরেকশনের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পয়েন্ট, এদেরকে বলা হবে ক্রেস্ট। আর টিগুলো কি, টিগুলো হচ্ছে ওই ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ডাউনওয়ার্ড ডাইরেকশনের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পয়েন্ট, এদেরকে আমরা বলবো হচ্ছে ট্রাফ। তাহলে আমাকে যদি এই জিনিসটাকে একটু কথাতে লিখতে হয় তাহলে আমি কি লিখব? আমি লিখব এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্ট কি ডিনোট করছে? সি ডিনোট করছে পয়েন্টস অফ ম্যাক্সিমাম displacement in the upward direction. They are called crests. আর টি যেটা পাচ্ছি আমি, এই টিটা হচ্ছে এখানেও ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু সেটা নিচের দিকে। তাহলে কি লিখব? পয়েন্টস অফ, আবার আগের বারের মতন, ডিসপ্লেসমেন্ট ইন দা, এবার হয়ে যাবে ডাউনওয়ার্ড ডাইরেকশন। দে আর কল্ড ট্রাপস। এবার মজার ব্যাপার দেখো, দুটো পাশাপাশি সি কখনো থাকবে না, দুটো সি এর মাঝখানে একটা টিকে থাকতেই হবে। আবার ঠিক একই রকমভাবে দুটো সাকসেসিভ টি এর মাঝখানে একটা সিকে থাকতে হবে। তার মানে ওয়ান ক্রেস্ট ওয়ান ট্রাফ, এই পুরোটাকে যদি তুমি নাও তাহলে পরে তুমি পাবে ওয়ান কমপ্লিট ওয়েভ। তার মানে আমি যদি এইখানে এরকম একটা মার্কিং দিই, এই পয়েন্ট, দাঁড়াও এক মিনিট, এটা হোয়াইট কালার না নিলে কিছু বোঝা যাবে না। আমি আগে অ্যারোটা এঁকে নিই, তারপরে আমি এটাকে হোয়াইট কালারে কনভার্ট করছি। এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্ট অবধি আমি যদি যাই, এইখান থেকে স্টার্ট করা মানে একটা সি মানে একটা ক্রেস্ট আর একটা ট্রাফ, এই দুটো পয়েন্টের মাঝখানে ওয়ান কমপ্লিট ওয়েভ এক্সিস্ট করে। ব্যাপারটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলবো? আমি বলবো ওয়ান ক্রেস্ট অ্যান্ড ওয়ান ট্রাফ টুগেদার form one complete wave.
এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার কোয়েশ্চেন হচ্ছে, ট্রান্সভার্স ওয়েভ যে কোনো মিডিয়ামে তৈরি হতে পারে? সলিড, লিকুইড, গ্যাস? না, ট্রান্সভার্স ওয়েভ শুধুমাত্র সেই মেটেরিয়ালের মধ্যে বা সেই মেটেরিয়াল মিডিয়ামে প্রডিউসড হতে পারে যে মিডিয়ামটা রিজিড। সেই জন্য ট্রান্সভার্স ওয়েভ কখনো গ্যাসিয়াস মিডিয়ামে প্রডিউসড হয় না। ট্রান্সভার্স ওয়েভ যে কোনো সলিডের ট্রান্সভার্স ওয়েভ তুমি পাবেই, লিকুইডের কেসেও ট্রান্সভার্স ওয়েভ পাবে, কিন্তু সেই ট্রান্সভার্স ওয়েভটা লিকুইডের সারফেস দিয়ে মুভ করতে পারে। লিকুইডের ইন্টিরিয়ারে বা উইদিন দ্য লিকুইড কিন্তু ট্রান্সভার্স ওয়েভ যাবে না। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, এই যে ওয়াটার রিপলসটা দেখছো, এই ওয়াটার রিপলসটা কোথায় হচ্ছে? ওয়াটার সারফেসে। তাহলে এই ওয়াটার রিপলসগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যেটা ওয়াটারের সারফেস দিয়ে ট্রাভেল করছে। কিন্তু এই রিপলস তুমি ইনসাইড তুমি যদি এই জলের নিচের দিকে চলে যাও, সেখানে কিন্তু তুমি এই ওয়াটার রিপলস দেখতে পাবে না। তাহলে মনে রাখবে, ট্রান্সভার্স ওয়েভ সেই মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে তৈরি হতে পারে যদি মিডিয়ামটা রিজিড হয়। সেই জন্য গ্যাসিয়াস মিডিয়ামে ট্রান্সভার্স ওয়েভ কখনো তৈরি হয় না, কখনো প্রোপাগেট করতে পারে না, কারণ গ্যাসের কোনো রিজিডিটি নেই। লিকুইডের শুধু সারফেসে হয়, এটা মনে থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, যদি তোমাকে বলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, মনে রাখবে লাইট ওয়েভ হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। এবার সেকেন্ডটা কোনটা কি ছিল? সেকেন্ডটা ছিল লঙ্গিচুডিনাল ওয়েভস। লঙ্গিচুডিনাল ওয়েভে উল্টো ব্যাপার হবে। উল্টো ব্যাপার মানে কি? এখানে উল্টো ব্যাপার বলাটা ঠিক নয়। লঙ্গিচুডিনাল ওয়েভে কি হবে? যেদিকে ওয়েভটা প্রোপাগেট করবে, পার্টিকেলগুলো সেই দিকেই ভাইব্রেট করবে। কীরকম? একটা অ্যানিমেশন দেখা যাক। এই অ্যানিমেশনটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো, একটা স্প্রিং রয়েছে, যেই হাতের থেকে জার্কটা দেওয়া হচ্ছে, দেখো একটা পালস এই স্প্রিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে লেফট টু রাইট। তাহলে স্প্রিংয়ের মধ্যে অসিলেশনটা কি হচ্ছে? হরাইজেন্টালি। আবার ওয়েভটা কোন দিকে প্রোপাগেট করছে? হরাইজেন্টালি। তাহলে যে ডাইরেকশানে মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেট করছে, সেই ডাইরেকশানেই ওয়েভটা প্রোপাগেট করছে। যদি এই রকম সিচুয়েশান পাও, সেই সিচুয়েশানকে আমরা বলবো হচ্ছে দ্য এক্সাম্পলস অফ লঙ্গিচুডিনাল ওয়েভস। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমি কি বলবো? আমি বলবো ইন এ লঙ্গিচুডিনাল ওয়েভ দ্য propagation, the particles of the medium execute simple harmonic motion about their respective mean positions along the direction of the wave propagation. এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাটা। ওখানে ছিল পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ প্রোপাগেশন, আর এখানে হয়ে গেল অ্যালং দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রোপাগেশন, মানে যেদিকে ওয়েভটা প্রোপাগেট করবে পার্টিকেলগুলো সেই দিকেই ভাইব্রেট করবে। এবারে দেখো, যেই মোমেন্টে এই অ্যানিমেশনটা ভালো করে দেখো, যেই মোমেন্টে ও জার্কটা দিচ্ছে হাতটা, দেখো এই জায়গাটাতে টার্নগুলো খুব কাছাকাছি চলে গেছে। এইটাকে বলা হয় কম্প্রেশন পালস। আর কম্প্রেশন যখনই হচ্ছে, তার ঠিক পিছনে দেখো আবার এই টার্নসগুলো একটা থেকে আরেকটা সেপারেটেড হচ্ছে, সেইটাকে বলা হয় রেয়ারিফ্যাকশন পালস।
তাহলে ওখানে যেরকম ক্রেস্ট আর ট্রাফের ফর্মে ট্রান্সভার্স হয়ে প্রোপাগেট করছিল, এখানে প্রোপাগেট করবে কম্প্রেশন পালস অ্যান্ড রেয়ারিফ্যাকশন পালস। তাহলে আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, যখন মিডিয়ামের মধ্যে দিয়ে একটা লঙ্গিচুডিনাল ওয়েভ মুভ করছে, তখন মিডিয়ামের একটা পোর্শন কম্প্রেসড হচ্ছে। যেই তুমি মিডিয়ামের একটা পোর্শনকে কম্প্রেস করবে, ওইটুকু রিজিয়ানের মধ্যে মিডিয়ামের ডেনসিটিটা বেড়ে যাবে, এটা লোকালি হবে। এর জন্য কম্প্রেশন পালসটা তৈরি হবে। এবার যেই মোমেন্টে কম্প্রেশন পালসটা তৈরি হবে, এই কম্প্রেশন পালসটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবার সময়তে এই যে ডেনসিটিটা, এই ডেনসিটিটাকে মিডিয়াম থেকে পাশের লেয়ার, তার পাশের লেয়ারে ট্রান্সফার করতে থাকে। আর যেই মোমেন্টে পাশের লেয়ারে চলে যায়, পালসের পিছনের দিকের পোর্শনটা ওয়াইডলি সেপারেটেড হয়ে যায়। এটাকে বলা হয় রেয়ারিফ্যাকশন পালস। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাকে আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে পরে জিনিসটা কীরকম হবে, এই কম্প্রেশন অ্যান্ড রেয়ারিফ্যাকশন পালসের ব্যাপারটা এই রকম। দেখো, যেই যে কম্প্রেশন, তার মানে মিডিয়ামের লেয়ারগুলো হয়ে যাবে ভেরি ক্লোজ টু ইচ আদার। এই জায়গাতে প্রেশার ম্যাক্সিমাম হবে, ডেনসিটি ম্যাক্সিমাম হবে। যেই এই কম্প্রেশন পালসটা মিডিয়ামের এই পোর্শন থেকে এই পোর্শনে চলে যাবে, তখন এই রিজিয়ানের দেখো এই টার্নগুলো দেখো একটার থেকে আরেকটা ওয়াইডলি সেপারেটেড হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে রেয়ারিফ্যাকশন রিজিয়ান। সাউন্ড এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে, লিকুইডের মধ্যে দিয়ে, যে কোনো গ্যাসের মধ্যে দিয়ে এইভাবে কম্প্রেশন রেয়ারিফ্যাকশন এইভাবে আলটিমেটলি তোমার প্রোপাগেট করতে থাকে। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে আমাদের সি কি? এখানে সি কিন্তু ক্রেস্ট নয়, এখানে সি হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন মানে কি? কম্প্রেশন মানে ম্যাক্সিমাম প্রেশার অ্যান্ড ডেনসিটি। আর মানে কি? আর মানে হচ্ছে রেয়ারিফ্যাকশন, তার মানে হচ্ছে মিনিমাম প্রেশার অ্যান্ড ডেনসিটি। ঠিক যেরকম আমরা এখানে দেখেছিলাম, একটা সি থেকে একটা টি নিলে ওয়ান কমপ্লিট ওয়েভ পাবে, ঠিক একই রকমভাবে একটা সি আর একটা আর কে নিলে তুমি ওয়ান কমপ্লিট ওয়েভ পাবে। তাহলে মনে রাখবে, ইন এ লঙ্গিচুডিনাল ওয়েভ, ওয়ান compression and one rarefaction successive होते होबे produce one complete wave। তাহলে ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডিনাল ওয়েভের প্রোপাগেশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এইবারে আমরা কিছু জিনিসপত্র একটু ডিসকাস করি। আমরা যেরকম এসএইচএম এর সময়তে অনেক রকম টার্মিনোলজি পেয়েছিলাম, এখানেও আমরা ভেরিয়াস টার্মিনোলজিস পাবো। টার্মিনোলজিস অফ ওয়েভ মোশন। নাম্বার 1, যেরকম আমরা অ্যামপ্লিটিউড পেয়েছিলাম এসএইচএম এ, ঠিক একই রকমভাবে এখানেও আমরা অ্যামপ্লিটিউড পাবো।
অ্যামপ্লিটিউড কীরকম হবে? আমরা যদি ওই আগের ছবিটা দেখি, এই ইকুইলিব্রিয়াম পজিশনের আপার বা লোয়ার অথবা ইকুইলিব্রিয়াম পজিশনের লেফট বা রাইটে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট ওই মিডিয়ামের ভাইব্রেটিং পার্টিকেলগুলো শো করবে, সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকেই আমরা বলবো ওয়েভের অ্যামপ্লিটিউড। এখানে এসএইচএম এর সাথে কিন্তু প্রচুর রিলেশন পাবে। কেন? কারণ ডিস্টারবেন্সটা যখন ক্রিয়েট হচ্ছে, ডিস্টারবেন্সটা কিভাবে ক্রিয়েট হচ্ছে? মিডিয়ামের পার্টিকেলগুলো যখন নিজেরা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে অসিলেট করছে। ওরা যদি এসএইচএমকে ফলো করে অসিলেট না করতো তাহলে কিন্তু মিডিয়ামের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হতো না, এবং সেই ডিস্টারবেন্সটা এইভাবে একটা পার্টিকুলার প্যাটার্ন অনুযায়ী মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে পারতো না। এই জন্য এসএইচএম এর সাথে ওয়েভ কিন্তু ভেরি মাচ কানেক্টেড। তাহলে পরে আমরা যদি অ্যামপ্লিটিউডের ডেফিনেশন পাই, তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যামপ্লিটিউড মানে মিডিয়ামের পার্টিকেলগুলো ইকুইলিব্রিয়াম পজিশনের বোথ সাইডে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট শো করে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। সেকেন্ড, টাইম পিরিয়ড। আমরা এসএইচএম এ কি বলেছিলাম? টাইম পিরিয়ড মানে একটা বডি যে এসএইচএম শো করছে সে ওয়ান কমপ্লিট অসিলেশনকে এক্সিকিউট করতে যে অ্যামাউন্ট অফ টাইম নেয় সেই অ্যামাউন্ট অফ টাইমকে আমরা বলি টাইম পিরিয়ড। এখানেও তাই হবে, কিন্তু এখানে মনে রাখবে ওয়ান কমপ্লিট অসিলেশন অফ এ মিডিয়াম পার্টিকেল মানেই হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে। কেন? ওয়ান কমপ্লিট অসিলেশন মানে সি থেকে টি, ওয়ান কমপ্লিট ওয়েভ। একটা কমপ্লিট অসিলেশন মানে কম্প্রেশন আর রেয়ারিফ্যাকশন। তার মানে আমরা এসএইচএম এর টাইম পিরিয়ডকে যেরকম বলতে পারি যে, সরি তোমার ওয়েভের কেসে টাইম পিরিয়ডকে আমি যেরকমভাবে বলতে পারি যে মিডিয়ামের পার্টিকেলগুলো একটা কমপ্লিট অসিলেশনকে এক্সিকিউট করতে যে টাইম নিচ্ছে সেটা টাইম পিরিয়ড, একই রকমভাবে তুমি এটাও বলতে পারো যে একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যে অ্যামাউন্ট অফ টাইম লাগে সেটা হচ্ছে ওই ওয়েভের টাইম পিরিয়ড। পার্টিকেলের টার্মেও বলতে পারো বা ওয়েভের টার্মেও বলতে পারো। কেন? ওয়ান কমপ্লিট অসিলেশন মানে জেনারেশন অর প্রোডাকশন অফ ওয়ান কমপ্লিট ওয়েভ। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা সবাই বলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমি টাইম পিরিয়ডকে দুটো ভাবেই লিখতে পারি। আমি প্রথম ডেফিনেশনটা এসএইচএম এর ডেফিনেশনকে ফলো করে লিখছি। তাহলে প্রথম ডেফিনেশনটা যদি আমি এসএইচএম এর ডেফিনেশনকে ফলো করে লিখি, তাহলে দেখো যে ডেফিনেশনটা আমরা বলেছি সেটাই বললাম, বা যেটা পড়েছি সেটাই। এবারে আমি এটাকে ওয়েভের ফর্মে লিখতে চাইছি। তাহলে ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ, কি বলবো? দ্য টাইম টেকেন টু প্রডিউস ওয়ান কমপ্লিট ওয়েভ। যদি বলে কেন এটা বললাম, তাহলে পরে আমার আনসারটা হবে বিকজ ওয়ান কমপ্লিট অসিলেশন of a medium particle creates one complete wave। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমরা টাইম পিরিয়ডকে এসএইচএম এ কি দিয়ে ডিনোট করেছিলাম? ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করেছিলাম। আমরাও এখানে টাইম পিরিয়ডকে সেম ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। ওখানে আমরা অ্যামপ্লিটিউডকে এ দিয়ে ডিনোট করেছিলাম, আমরা এখানে এ দিয়ে ডিনোট করতে পারি বা অন্য কিছু দিয়েও ডিনোট করতে পারি, কোনো প্রবলেম নেই। এইবার নাম্বার সি, টাইম পিরিয়ডের পর আমরা এসএইচএম এ কি পড়েছিলাম?
ফ্রিকোয়েন্সি, যেখানে ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে ডিনোট করেছিলাম অর এন দিয়ে ডিনোট করেছিলাম, যে কোনো কিছু দিয়ে ডিনোট করতে পারি, অর আরেকটা বলেছিলাম সেটা কি নিউ, এই সিম্বলটা দিয়ে, তিনটে যে কোনো একটা সিম্বল দিয়ে আমরা ডিনোট করতে পারি। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি ছিল? নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার ইউনিট টাইম or নাম্বার অফ অসিলেশনস পার ইউনিট টাইম, এটা ছিল ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন পার্টিকেলটা শো করছে। এটা এসএইচএম এর টার্মে তুমি পার্টিকেলের টার্মে বলতে পারো। ওয়েভের টার্মে বলতে গেলে কি বলতে হবে? আমি টাইম পিরিয়ডের অল্টারনেটিভ ডেফিনেশন কি বলেছি? যে টাইমে ওয়ান কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে। তাহলে পরে ফ্রিকোয়েন্সি ওয়েভের টার্মে বললে আমরা কি বলবো? ইউনিট টাইমে যতগুলো নাম্বার অফ ওয়েভ প্রডিউসড হবে সেই নাম্বারটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। কি করে বললাম? আমি এসএইচএম বা পার্টিকেলের টার্মে কি বলছি? নাম্বার অফ অসিলেশনস ইন ইউনিট টাইম। এবার আমরা কি জানি? একটা কমপ্লিট অসিলেশন মানে একটা ওয়েভ, তাহলে নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস মানে নাম্বার অফ ওয়েভস ইন ইউনিট টাইম। তাহলে পরে আমরা যদি ফ্রিকোয়েন্সির ডেফিনেশন চাই তাহলে আমি দুরকমভাবে বলতে পারি। একটা কি বলতে পারি? নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস অফ দ্য, আচ্ছা, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার ইউনিট টাইম পারফর্মড বাই দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম। এটা পার্টিকেলের টার্মে বললাম। আর যদি আমি ওয়েভের টার্মে বলি তাহলে আমি কি বলবো? নাম্বার অফ কমপ্লিট ওয়েভস প্রডিউসড পার ইউনিট টাইম। টাইম আর একটু বেটার লিখে দাও, ইন দ্য গিভেন মিডিয়াম। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? কারণ এই দুটো সেম। নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস মানেই নাম্বার অফ কমপ্লিট ওয়েভ, ওয়ান কমপ্লিট অসিলেশন মানে ওয়ান কমপ্লিট ওয়েভ। আমরা এসএইচএম এ কি দেখেছিলাম? ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড হচ্ছে একটা আরেকটা রেসিপ্রোকাল, এফ ইজ ইকুয়াল টু 1/t। এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসকে ফলো করে। নেক্সট ওখানে আমরা কি পেয়েছিলাম এসএইচএম এ আমরা নেক্সট পেয়েছিলাম হচ্ছে ফেজ বলে একটা টার্ম। ফেজ কি ছিল? ফেজ হচ্ছে একটা এসএইচএম এর ইকুয়েশনের সেই পার্টটা যেটা থেকে আমরা পার্টিকেলের স্টেট অফ মোশনের সমস্ত ইনফরমেশনকে পেতে পারি। এটা ছিল ফেজ। তাহলে সেই লজিকটাকে মাথায় রেখে আমি যদি বলি যে যখন একটা ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে তখন কোনো একটা পয়েন্টে আমাকে যদি ওই মিডিয়ামের পার্টিকেলের স্টেট অফ মোশনকে জানতে হয় তাহলে যে কোয়ান্টিটিটা আমাকে এই ইনফরমেশনটা দেবে সেই কোয়ান্টিটিটাই হচ্ছে ওই ওয়েভের ফেজ। তাহলে পরে আমি কি বলবো? আমি বলবো দ্য স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল অফ দ্য গিভেন মিডিয়াম অ্যাট এ গিভেন পয়েন্ট অ্যান্ড অ্যাট এ গিভেন টাইম। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পয়েন্টের যদি আমি চেঞ্জ করি, টাইম যদি চেঞ্জ করি, ফেজটা কিন্তু চেঞ্জ হবে। কেন? স্টেট অফ মোশনটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে ওয়েভের কেসে তাহলে ফর দ্য কেস অফ এ ওয়েভ স্টেট অফ মোশন আমাদের কাছে কি কি ইনফরমেশন প্রোভাইড করে? স্টেট অফ মোশন প্রোভাইড করে ইনফরমেশন অ্যাবাউট দ্য position of the particle and its direction of motion at that point at that time. দেখো ক্লিয়ার তো?
ফেজটা? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কি ছিল? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এসএইচএম এর কেসে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলেছিলাম? যে ফ্রিকোয়েন্সিকে আমরা যদি 2π ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পরে দ্যাট ইজ আওয়ার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখানে ওয়েভের কেসে যেহেতু ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, তার মানে ফেজটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি যদি টাইমের রেসপেক্টে ফেজের চেঞ্জটাকে ক্যালকুলেট করি তাহলে কি পাবো? রেট অফ চেঞ্জ অফ ফেজ উইথ টাইম। এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে কি দিয়ে ডিনোট করেছিলাম? ওমেগা দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে আমার এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি হবে? দ্য রেট অফ চেঞ্জ অফ ফেজ উইথ টাইম ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার ওমেগার সাথে টাইম পিরিয়ডের কি রিলেশন ছিল? 2π/t। 1/t মানে কি? ফ্রিকোয়েন্সি এফ। তাহলে ওমেগার সাথে টাইম পিরিয়ডের ওমেগার সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন হচ্ছে 2πf। যে রিলেশনটা আমরা এসএইচএম এ পেয়েছিলাম, এখানেও দেখো সেম রিলেশন পেলাম। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে তো? দেখো হ্যাঁ স্যার। এইবার যেটা আমরা পড়িনি, জানি না, নতুন একটা টার্ম, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। এই সিম্বলটাকে কি বলে কেউ বলতে পারবে? যে স্ক্রিনে সিম্বলটা দেখাচ্ছি, স্যার ল্যামডা। ল্যামডা, ভেরি গুড। ওয়েভ লেন্থকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। এই ল্যামডাটা বা ওয়েভ লেন্থটা অ্যাকচুয়ালি কি? ভালো করে দেখো। ওয়েভ লেন্থ কি বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম কনসিডার করি, তারপর আমি ডেফিনেশনে যাচ্ছি। এই ডায়াগ্রামটা সবাই ভালো করে দেখো। এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্ট অবধি যদি যাও, ওয়ান কমপ্লিট ওয়েভ। তুমি যদি বলো না স্যার আমি মাঝখান থেকে শুরু করব, তাহলে এখান থেকে এই মিড পয়েন্ট থেকে শুরু করলে টপে গেলে আবার নেমে এসে এই মিড পয়েন্টে এলে, এটাও একটা কমপ্লিট ওয়েভ। তাহলে এই একটা কমপ্লিট ওয়েভ প্রডিউসড হতে বা একটা কমপ্লিট ওয়েভ যখন তৈরি হচ্ছে, তখন তো ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে কভার করে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ। এবার এই কমপ্লিট ওয়েভটা কিভাবে তৈরি হচ্ছে? যখন মিডিয়ামের পার্টিকেলগুলো তাদের মিন পজিশনের অ্যাবাউটে ওয়ান কমপ্লিট ভাইব্রেশন বা ওয়ান কমপ্লিট অসিলেশন প্রডিউস করছে, তখনই ওয়ান কমপ্লিট ওয়েভ হচ্ছে। সেটা যদি আমি ট্রান্সভার্স ওয়েভের কেসে বলি, তাহলে এইখান থেকে শুরু করে এই অবধি ওয়ান কমপ্লিট ওয়েভ মানে ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে এই টাইমে 1 থেকে 2 অবধি এই অ্যামাউন্ট অফ ডিস্টেন্সটা ওয়েভ কভার করেছে, তাহলে এইটা হচ্ছে ওয়েভ লেন্থ ল্যামডা। যদি আমি এই ফিগারটাকে দেখি লঙ্গিচুডিনাল ওয়েভকে, তাহলে পরে কি হচ্ছে? লঙ্গিচুডিনাল ওয়েভে যেটা করা হয়, সি এর মাঝখান থেকে তার পাশের আর হয়ে তার পরের সি এর মাঝখান অবধি হচ্ছে ওয়ান কমপ্লিট ওয়েভ। ঠিক একই রকমভাবে কোনো একটা আর এর মিড পয়েন্ট থেকে তার পাশের সিকে কভার করে তার ঠিক পরের আর এর মিড পয়েন্ট হচ্ছে ওয়ান কমপ্লিট ওয়েভ। তাহলে এই টাইমে বা এই ওয়ান কমপ্লিট ওয়েভ তৈরি হতে লঙ্গিচুডিনাল ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করবে,
সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো ওয়েভলেন্থ অফ দ্যাট লঙ্গিচুডিনাল ওয়েভ। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি কি বলবো? ইট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ ডিউরিং দ্য টাইম ইন হুইচ any one particle of the medium completes one oscillation about its mean position। এটার মানেই হচ্ছে আমি অল্টারনেটলি কি বলতে পারি? ডিস্টেন্স covered by a wave during the production of one complete wave। দেখো ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটাকে ডিনোট করা হচ্ছে কি সিম্বল দিয়ে? একে ডিনোট করা হচ্ছে ল্যামডা সিম্বল দিয়ে। ইউনিট কি হবে কেউ বলতে পারো? হোয়াট উইল বি দ্য এসআই ইউনিট? মিটার। মিটার, কারণ সিম্পলি লেন্থ তো, আর তো কিছু নয়। আর যদি সিজিএস হয় তাহলে সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে যদি বলে 1 মার্কের কোয়েশ্চেনে ট্রান্সভার্স ওয়েভে ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু বলে একটা ধরো ব্ল্যাঙ্ক দিল, কি বলবো? আইদার আমি বলবো ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রেস্ট, এই যে সি থেকে সি, বা ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ট্রাপস। তাহলে কি মনে রাখবে? ইন এ transverse wave, distance between two successive crests or troughs is equal to wavelength lambda। তাহলে লঙ্গিচুডিনাল ওয়েভে কি হবে? লঙ্গিচুডিনাল, ও সরি, লঙ্গিচুডিনাল ওয়েভে ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ টু নিয়ারেস্ট কম্প্রেশন or distance between centers of two nearest rarefaction। কি বলবো? the distance between the centers of two nearest compressions or rarefactions that is equal to wavelength lambda। এটা মনে থাকবে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। পাশাপাশি দুটো সি বা পাশাপাশি দুটো টি এর মধ্যে ডিস্টেন্স ল্যামডা, লঙ্গিচুডি তোমার কি বলে ট্রান্সভার্সের কেসে পাশাপাশি দুটো, এখানে পাশাপাশি তো দুটো সি পাবে না, নিয়ারেস্ট দুটো কম্প্রেশনের মাঝখানের পয়েন্ট বা সেন্টার, বা দুটো নিয়ারেস্ট রেয়ারিফ্যাকশনের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভের ওয়েভলেন্থ। সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ওয়েভ নাম্বার। এটাকে আমরা এই রকম একটা সিম্বল দিয়ে লিখি, এফ বার। ওয়েভ নাম্বারটা অ্যাকচুয়ালি কি? একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ওয়েভ যাচ্ছে,
ইউনিট ডিস্টেন্সের মধ্যে যতগুলো ওয়েভ প্রেজেন্ট থাকে সেই নাম্বারটাকে বলা হয় ওয়েভ নাম্বার। ভালো করে মনে রাখবে, অনেকে ভুল করে ওয়েভ নাম্বারের মধ্যে লিখে দেয় নাম্বার অফ ওয়েভস ইন ইউনিট টাইম। নাম্বার অফ ওয়েভ ইন ইউনিট টাইম ওয়েভ নাম্বার নয়, নাম্বার অফ ওয়েভস ইন ইউনিট টাইম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে হচ্ছে ইউনিট লেন্থের মধ্যে বা ইউনিট ডিস্টেন্সের মধ্যে যতগুলো নাম্বার অফ ওয়েভ প্রেজেন্ট থাকে সেই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ নাম্বার। তাহলে কি বলবো? দ্য নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন এ মিডিয়াম, আচ্ছা, নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন এ ইউনিট ডিস্টেন্স of the given medium is called wave number. ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি আমাকে ওয়েভ নাম্বার লিখতে দেয়, কিভাবে লিখবো? আমরা একটা ইউনিটারি মেথড করতে পারি। যখন ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, when distance is lambda, নাম্বার অফ ওয়েভ কত? 1, তাই না? দেখো তো, চিন্তা করে দেখো তো, ডিস্টেন্স যখন ল্যামডা, ল্যামডা ডিস্টেন্সে কটা ওয়েভ আছে? এই ছবিটা দেখো, ল্যামডা একটা ওয়েভ আছে। তাহলে আমি সেই অনুযায়ী লিখতে পারি যখন ডিস্টেন্স ল্যামডা তখন নাম্বার অফ ওয়েভ 1। তাহলে when distance is 1, নাম্বার অফ ওয়েভ কত হবে? স্যার 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডা। ও, এবার ডিস্টেন্স যখন 1, ডিস্টেন্স 1 মানে কি? ডিস্টেন্স 1 মানেই হচ্ছে ইউনিট ডিস্টেন্স। তাহলে ইউনিট ডিস্টেন্সে কতগুলো নাম্বার অফ ওয়েভস এক্সিস্ট করছে? 1 বাই ল্যামডা। তাহলে ডিস্টেন্স ইজ 1, 1 মিনস আমি এখানে বলতে পারি দিস ইজ বেসিক্যালি ইউনিট। তার মানে যখন ইউনিট ডিস্টেন্স তখন নাম্বার অফ ওয়েভ যদি 1 বাই ল্যামডা হয়, বাই ডেফিনেশন দ্যাট ইজ আওয়ার ওয়েভ নাম্বার। তাহলে পরে আমরা এখান থেকে কি বলতে পারি? দেয়ারফর f bar is equal to 1 by lambda। দেখো এটা ক্লিয়ার কিনা বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইউনিট তাহলে কি হবে? পার মিটার। পার মিটার, দ্যাট ইজ মিটার ইনভার্স, তাই তো? মিটার টু দি পাওয়ার -1। আর যদি সিজিএস হয় তাহলে কি হবে? পার মিটার সেন্টিমিটার, পার সেন্টিমিটার। পার সেন্টিমিটার, দ্যাট ইজ সেন্টিমিটার টু দি পাওয়ার -1। ওয়েভ নাম্বারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এই ওয়েভ, আচ্ছা, এই ওয়েভ নাম্বারকে যদি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে পাবে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, যার আরেকটা নাম প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টর। নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এর আরেকটা নাম প্রোপাগেশন কনস্ট্যান্ট, এর আরেকটা নাম ওয়েভ ভেক্টর। সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টর। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইট ইজ 2 পাই টাইমস দ্য নাম্বার অফ ওয়েভস contained in unit length।
এবার নাম্বার অফ ওয়েভস ইন ইউনিট লেন্থ মানেই হচ্ছে ওয়েভ নাম্বার। তাহলে পরে আমরা এই ওয়েভ নাম্বারকে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টরকে যদি লিখতে চাই, আমরা যেরকম এসএইচএমে ফোর্স কনস্ট্যান্টকে কে লিখেছিলাম, ওয়েভের কেসে কে হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টর। তাহলে এটা কি হবে? এটা হবে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওয়েভ নাম্বারকে। ওয়েভ নাম্বার মানে হচ্ছে 1/λ। তাহলে পরে আমার ইকুয়েশনটা হবে 2π/λ। এবার 2πটা কি? বেসিক্যালি রেডিয়ান। তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে রেডিয়ান পার মিটার। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমাদের একটা ক্যালকুলেশন খুব করতে দেয়। কি ক্যালকুলেশন? রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ কি করে ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করার জন্য আমাদের আগে জেনে নিতে হবে হোয়াট ইজ ওয়েভ ভেলোসিটি। ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে। কি ভুল করে? ওয়েভ ভেলোসিটি মানে সবাই ভেবে নেয় পার্টিকেলগুলো মিডিয়ামে যে ভেলোসিটিতে অসিলেট করছে সেটা ওয়েভ ভেলোসিটি। না, মিডিয়ামের পার্টিকেলগুলো যে ভেলোসিটিতে অসিলেট করবে সেটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি হচ্ছে ওয়েভটা যেদিকে প্রোপাগেট করছে সেই ডাইরেকশানে ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স ওয়েভটা কভার করবে সেইটাকে আমরা বলি ওয়েভ ভেলোসিটি। কারণ আমরা জানি ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে একটা পার্টিকুলার ডাইরেকশানে কভার ডিস্টেন্স। তাহলে ওয়েভ ভেলোসিটির যদি আমাকে ডেফিনেশন বলতে বলে তাহলে পরে আমি কি বলবো? দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ পার ইউনিট টাইম in its direction of propagation is called its wave is called আচ্ছা ইটস থাক ওয়েভ ভেলোসিটি। তার মানে ওয়েভ ভেলোসিটি মানে বুঝবে যে স্পিডে বা যে ভেলোসিটিতে ওয়েভটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশানে ট্র্যাভেল করছে। আর পার্টিকেল ভেলোসিটি যদি বলে তাহলে বুঝতে হবে মিডিয়ামের পার্টিকেলগুলো কি ভেলোসিটিতে এসএইচএম এক্সিকিউট করছে অ্যাবাউট দেয়ার মিন পজিশনস। এটা ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? ওয়েভ ভেলোসিটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। এইবারে কি করব? যে রিলেশনটা এবার আমরা করব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, খুব এক্সামিনেশনে দেয়। রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা একটু আগের পার্টে ব্যাক করে যাই। ল্যামডা কি বলেছি? ল্যামডা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশনে যতটা ডিস্টেন্স কভার হচ্ছে। এবার একটা কমপ্লিট অসিলেশন হতে কতটা টাইম লাগে?
টাইম পিরিয়ডের সমান টাইম লাগে। এইটুকু অবধি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি, যখন একটা মিডিয়ামের পার্টিকেল একটা কমপ্লিট অসিলেশন তৈরি মানে একটা অসিলেশন কমপ্লিট করছে, তখন তার টাইম লাগছে ক্যাপিটাল টি। সেই টাইমে ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে কতটা ডিস্টেন্স কভার করছে? ওয়েভ লেন্থের সমান ডিস্টেন্স। তাহলে আমি এখানে এভাবে স্টার্ট করতে পারি পুরো ব্যাপারটা। কি বলবো? হোয়েন এনি ওয়ান particle of the medium completes one oscillation about its mean position in time period capital T, the wave travels through the medium a distance equal to wavelength lambda। দেখো এই সেন্টেন্সটা সবার কাছে ক্লিয়ার তো? একটা কমপ্লিট অসিলেশন হতে টাইম লাগে ক্যাপিটাল টি, সেই ক্যাপিটাল টি টাইমে ওয়েভটা কতটা ডিস্টেন্স যাবে? ওয়েভলেন্থের ইকুয়াল ডিস্টেন্স যাবে। এই অবধি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাকে আমি সিম্পল ভাবে এভাবে লিখতে পারি তো, distance traveled by the wave in time t is equal to lambda। তাহলে distance traveled by the wave in unit time মানে in 1 second, t টাইমে যদি ল্যামডা ডিস্টেন্স কভার করে, তাহলে ইউনিট টাইম বা যখন টাইমটা 1 তখন কতটা ডিস্টেন্স কভার করবে? টি ল্যামডা বাই টি ডিস্টেন্স কভার করবে না? দেখো তো, ইউনিটারি মেথড করছি। যখন টাইম টি তখন ল্যামডা ডিস্টেন্স কভার করলো, তাহলে যখন ইউনিট টাইম মানে 1 সেকেন্ড, তখন কতটা ডিস্টেন্স কভার করবে? ল্যামডাকে টি দিয়ে ডিভাইড করতে হবে। ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ইন ইউনিট টাইম, দেখো তো এটাই লেখা আছে না এই জায়গাটাতে, ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ পার ইউনিট টাইম। তাহলে এখানে কি লিখেছি? ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ইন ইউনিট টাইম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেয়ারফর ডিস্টেন্স ট্রাভেলড ইন ইউনিট টাইম ইজ বেসিক্যালি ওয়েভ ভেলোসিটি। তাহলে ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হলো? ল্যামডা বাই টি। দেখো এই একটা ইকুয়েশন আমরা পেলাম কিনা বলো? এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এই যে দেখো না, ডিস্টেন্স ট্রাভেলড বাই ওয়েভ ইন ইউনিট টাইম, আর এই জায়গাটা দেখো ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ পার ইউনিট টাইম, দুটোর কিছু ডিফারেন্স আছে? দুটো তো একই জিনিস। তাহলে পরে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? ওয়েভ ভেলোসিটি ভি, ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থের মধ্যে রিলেশন। আমরা কি জানি? ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের কি রিলেশন? এফ ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল টি। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি 1 বাই ক্যাপিটাল টি হয়, তাহলে এই ইকুয়েশানে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি এর ইকুয়েশানে আমি এরকম লিখতে পারি, ল্যামডা ইন্টু 1 বাই টি। 1 বাই টি মানে হচ্ছে এফ। তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি এলো? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ডেফিনেশনটা কি, মানে রিলেশনটা কি? ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো?
Yes, sir. এটা ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভ, যে কোনো টাইপ অফ ওয়েভের জন্য এই রিলেশনটা অ্যাপ্লাই করতে পারো। সব জায়গাতে এই রিলেশন সবসময় ফলোড হয়, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। দেখ এই পার্টটা অবধি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। Yes, sir. Yes, sir. তাহলে আমরা আজকে ওয়েভকে ক্লাসিফাই করলাম কোন ডাইরেকশানে পার্টিকেল মিডিয়াম অসিলেট করছে আর কোন ডাইরেকশানে ওয়েভটা প্রোপাগেট করছে তার বেসিসে। ট্রান্সভার্স, লঙ্গিচুডিনাল ওয়েভ, ভেরিয়াস টার্মস পড়লাম আর রিলেশনটা পেলাম। নেক্সট ক্লাসে আমরা ওয়েভের আরও দুটো ক্লাসিফিকেশান পাবো। একটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ মানে যে ওয়েভটা প্রোগ্রেস করে, মানে মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করে, তার ইকুয়েশান আমাদের সিলেবাসে আছে, তার ইকুয়েশানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এইবার সেখান থেকে আমরা বিটস বলে একটা জিনিস পাবো, যেটাকে আমরা বলবো সুপারপোজিশন অফ টু ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভ তোমাদের যেহেতু নেই, সেই কারণের জন্য আমাদের স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে মাথা ঘামাতে দরকার নেই। আমরা নেক্সট ক্লাসে প্রোগ্রেসিভ ওয়েভটা ডিসকাস করব। তারপর প্রোগ্রেসিভ ওয়েভের থেকে আমরা প্রোগ্রেসিভ ওয়েভের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনকে ডিফাইন করব। তারপর আমরা সুপারপোজিশন অফ ওয়েভস থেকে বিটসটা ক্যালকুলেট করব। এই বিটসটা ক্যালকুলেশন আমাদের হয়ে গেলে পরে আমাদের ওয়েভের ক্যালকুলেটিভ পার্টটা শেষ। তারপর আমাদের ওই অসিলেশনের কয়েকটা টাইপ পড়তে হবে, যেটা আমরা এসএইচএম এর পার্টে পড়িনি, বাদ রেখেছিলাম ইচ্ছা করে। সেখানে ফ্রি ভাইব্রেশন, ফোর্সড ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন, তার কিছু গ্রাফ, কোন জায়গায় কীরকম কি হয়, তার কোনো জাস্ট ওই কিছু স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশান আমরা দেখব, যদি দরকার লাগলে করব, নালে করব না। এইটা হয়ে গেলে পরে আমাদের মেন পার্টটা কমপ্লিট। লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের আলট্রাসনিক ওয়েভস। আলট্রাসনিক ওয়েভসটা আমরা পরে করব। এটা কমপ্লিট হয়ে যাবার পরে আমরা একটুখানি এর পরের ইউনিটে যাব। নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ, সুপারপোজিশন অফ টু ওয়েভস, এই পার্টগুলোকে নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? Okay, sir. তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো, আমি পরে ভিডিওটা আপলোড করে দেব, ভালো করে দেখে নিও, দরকার পড়লে এই পার্টটা প্র্যাকটিস করে রেখো। চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট সানডে দেখা হচ্ছে। Thank you, sir. ওকে, ওয়েলকাম, Thank you, sir. হ্যাভ এ গুড ডে।